তিনজন সমমনা বন্ধু মিলে একসাথে একটা হাউজিংয়ে জমি কেনার সিদ্ধান্ত নিল এবং তারা একসাথেই তাদের তিনজনের বাড়ি করবে। সেই অনুযায়ী একটা হাউজিংয়ে তারা 3টা জমি নিল। জমিগুলো সবগুলোই 4 কাঠার এবং তিনজন মিলে ঠিক করলো আর্কিটেক্টের কাছে যাবে। আর্কিটেক্ট তাদের এই জমিগুলো দেখে তিনজনের রিকোয়ারমেন্টস নিল এবং সবগুলো রিকোয়ারমেন্টস দেখা গেল সমমনা হওয়ার কারণে তাদের সব চাহিদা একই। আর্কিটেক্ট যখন এবার বাড়ির ডিজাইন করলো, দেখা গেল তিনজনের বাড়ির ডিজাইনের প্ল্যান টোটালি আলাদা এবং তিনজনের বাড়ি দেখতেও আলাদা। এটা কেন হয়, এই জিনিসটা নিয়ে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় হলো আর্কিটেক্টরা একই রকম সাইটে একই রকম প্রোগ্রাম থাকা সত্ত্বেও কেন বারবার নতুন নতুন ডিজাইন তৈরি করতে হয়। আমি স্থপতি হাসান আর.Niloy। এটা আমার একটা ইউটিউব চ্যানেল। এখানে আমি স্থপতি এবং আর্কিটেকচারাল বিভিন্ন টিপস ট্রিক্স নিয়ে ভিডিও বানাই। মাঝে মধ্যে কিছু ব্যক্তিগত ব্লগও শেয়ার করি। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন রকম ক্লায়েন্ট আসলে 5 কাঠার আমরা 3টা ডিজাইন করে রাখতে পারতাম, 4 কাঠার 3টা ডিজাইন করে রাখতে পারতাম। যে ক্লায়েন্ট আসবে তাকে ওই প্রজেক্টগুলো আমরা দিয়ে দিতে পারতাম। কিন্তু আমরা এটা কেন করতে পারি না এবং বারবার কেন আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ডিজাইন প্রজেক্টকে নতুন নতুন করে ডিজাইন করতে হয়, এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না। যখন আর্কিটেক্টের কাছে কোনো ক্লায়েন্ট আসে, ক্লায়েন্ট একটা সাইট নিয়ে আসে এবং এই সাইটের সাথে ক্লায়েন্টের কতগুলো রিকোয়ারমেন্টস থাকে এবং তার কিছু বাজেট থাকে, তার কিছু ড্রিম থাকে। এই জিনিসগুলো নিয়ে যখন আর্কিটেক্টের সাথে ক্লায়েন্ট দেখা করে, আর্কিটেক্টরা প্রথমেই যেটা করে, একদম ডিজাইনের ফার্স্ট ফেজে আর্কিটেক্টের যেটা হয় ওই সাইটটার একটা অ্যানালাইসিস করতে হয় যে সাইটটার অবস্থান কোথায়, সাইটের আশেপাশে কী আছে এবং সাইটের রিকোয়ারমেন্টসগুলো কী, আশেপাশে পজিটিভ নেগেটিভ বিভিন্ন ইস্যুগুলো, ক্লাইমেটিক্যাল কন্ডিশনগুলো সব চিন্তা করে এবং সাইটের কনটেক্সটটা চিন্তা করে। এরপরে আর্কিটেক্ট যেটা করে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস শুনে, ক্লায়েন্টের সাথে অসংখ্য আলোচনার মাধ্যমে বিভিন্ন ইস্যুগুলো তারা ডিসকাস করে যে ক্লায়েন্ট কী চাচ্ছে, তার রিকোয়ারমেন্টস কী, তার ড্রিম কী, এই সবগুলো জিনিস আর্কিটেক্টরা শুনে। এবং এরপরে আর্কিটেক্টরা যেটা করে, ক্লায়েন্টের এই সব রিকোয়ারমেন্ট, সব কিছু ড্রিম সব নেওয়ার পর আর্কিটেক্টরা তার মতো করে ক্লায়েন্টের এই জিনিসগুলোকে কীভাবে উপস্থাপন করতে পারবে এই জন্য একটা কনসেপচুয়াল আইডিয়া ডেভেলপ করতে থাকে। এবং তার সাথে আর্কিটেক্টরা ক্লায়েন্টের যে বাজেট, এই অনুযায়ী তার ম্যাটেরিয়াল কীরকম, তার বিল্ডিংটা কীরকম হলে তার জন্য এফোর্ডেবল হবে, এই জিনিসগুলো চিন্তা করে। এইটা হলো একদম ডিজাইনের প্রাইমারি ফেজ। এই ফেজের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো এই কনসেপচুয়াল ডেভেলপমেন্টটা। এই জিনিসটা বোঝার জন্য আপনাদের বুঝতে হবে আর্কিটেক্টদের 5 বছরের গ্র্যাজুয়েশন কোর্সটা কেমন। একটা আর্কিটেক্ট যখন আর্কিটেকচার পড়ে, একটা স্টুডেন্ট অবস্থায় একটা ব্যাচে ধরেন 20, 25, 30 জন স্টুডেন্ট আছে। এই স্টুডেন্টরা 5 বছর যখন আর্কিটেকচার পড়ে, তাদের এই 5 বছর কিন্তু বিভিন্ন রকম প্রজেক্ট ডিজাইন করতে হয়। এবং একাডেমি থেকে যেটা করে, একটা সাইট দিয়ে দেয়, একটা কমন প্রোগ্রাম দিয়ে দেয়, একটা কমন ফাংশন থাকে। ওই ডিজাইনটা এই স্টুডেন্টরা, একটা ব্যাচের যে 20-30 জন স্টুডেন্ট থাকে, এরা এক একজন এক একভাবে পারসিভ করে, তার থিঙ্কিং প্রসেস, তার থট, তার ড্রিম দিয়ে এই প্রজেক্টগুলো সে ডিজাইন করতে থাকে এবং সে তার মতো করে কনসেপ্ট ডেভেলপ করে, তার মতো করে প্রজেক্টটাকে পারসিভ করে ওই প্রজেক্টটাকে সে একটা 3 ডাইমেনশনাল বিল্ডিংয়ে কনভার্ট করে ডিজাইনটা কমপ্লিট করে। যার জন্য দেখা যায় যে একাডেমিতে একই সাইটে একই প্রোগ্রামের প্রজেক্ট থাকা সত্ত্বেও এক একটা প্রজেক্ট দেখতে কিন্তু এক এক রকম হয়, কারণ এক একজন মানুষের ব্যক্তিসত্তা আলাদা। এখন প্রফেশনে আসার পর আরও ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে। প্রফেশনে আসার পর এই একটা বড় অংশ চলে যায় ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট তার নিজের ড্রিম, তার নিজের থট, তার বাজেট নিয়ে যখন আর্কিটেক্টের কাছে আসে, আর্কিটেক্ট তখন এই যে 5 বছর সে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে বিভিন্নভাবে প্রজেক্ট করেছে, এর মধ্যে অনেকগুলো জিনিস আর্কিটেক্ট শিখে। যেমন প্রথমে আর্কিটেক্টদের যেটা করতে হয় যে এই যে আপনার ড্রিমগুলো, আপনি যখন এই মানুষ যেটা আমরা স্বপ্ন দেখি, এগুলো কিন্তু একটা মানে স্বপ্নের কখনো একটা ফর্ম থাকে না, এটা একটা ইনভিজিবল জিনিস। এইটাকে, তার চিন্তাটাকে কিভাবে জিওমেট্রিক্যালি কিভাবে স্পেসে আনা যাবে, কিভাবে একটা ভলিউমে আনা যাবে, এই টেকনিকটা আর্কিটেক্টরা এই 5 বছর শিখে। তারপরে এর সাথে আরেকটা জিনিসের ইনপুট আর্কিটেক্টদের শিখতে হয়। প্রতিটা ডিজাইনে আর্কিটেক্টদেরকে আর্গোনমিক্স নিয়ে কাজ করতে হয়। আর্গোনমিক্স হলো, আপনারা দেখবেন অনেক সময় অনেক প্ল্যান আমরা দেখি, যারা নিজের মতো করে নিজের বাড়ির প্ল্যান করে, অনেকে শখ করে রুমগুলো তারা ঠিকই 12, 14, 10, 12 সাইজের রাখে, কিন্তু গিয়ে দেখা গেছে ডাইনিং স্পেসটা দিয়ে দেয় 7 ফিট বাই
8 ফিটের একটা ডাইনিং স্পেস, যেখানে একটা ডাইনিং টেবিল বসালে আর ওর চারদিক দিয়ে হাঁটা চলার জায়গা থাকবে না, যেটা আসলে প্র্যাকটিক্যালি রান করবে না। কারণ এই আর্গোনমিক্সের জিনিসটা সাধারণ মানুষ আসলে ওইভাবে কখনোই প্র্যাকটিস করে না। এক একটা স্পেসের যে রিকোয়ারমেন্টস, যে ভলিউম, সেই অনুযায়ী হলেই কিন্তু আপনার ওই স্পেসটা আপনাকে সার্ভ করতে পারবে ফাংশনালি। আর্কিটেক্টরা এই জিনিসটা প্র্যাকটিস করে এবং এই জিনিসটা শিখে। এই শিখার কারণে আর্কিটেক্টরা যেটা করে, এই বিভিন্ন টাইপের বিভিন্ন ভলিউমের স্পেসগুলোকে কিভাবে কম্পোজিশনের মাধ্যমে একটা প্ল্যানে আনা যায়, এই জিনিসটা কিন্তু আর্কিটেক্টরা শিখে। একটা আর্কিটেকচারাল প্ল্যান দেখলে আপনি খেয়াল করবেন এটা কিন্তু একটা কম্পোজিশনের পার্ট। পৃথিবীতে যত প্রজেক্ট আছে আর্কিটেক্টদের ডিজাইন করা, প্রতিটা প্ল্যানই কিন্তু একটা সুন্দর কম্পোজিশনের অংশ। এবং এই কম্পোজিশনটাকে, 2 ডাইমেনশনালি কম্পোজিশনটা আর্কিটেক্টরা যখন বিভিন্ন ফর্ম দিয়ে লকিং করে করে স্পেসে কনভার্ট করে, এর সাথে সাথে আর্কিটেক্টরা আরেকটা জিনিস শিখে, এটাকে কীভাবে 3 ডাইমেনশনালি পারসিভ করতে হয়। আমরা আর্কিটেক্টরা যখন একটা প্ল্যান করি, আমরা কিন্তু এই প্ল্যানের সাথে সাথে আমরা একটা জিনিস আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করতে থাকে, যে এই বিল্ডিংটার 3 ডাইমেনশনাল ভিউটা কেমন হবে। কারণ একটা বিল্ডিং কিন্তু 2D জিনিস না, যেটা আর্কিটেক্টরা শুধুমাত্র এই বিভিন্ন 5 বছরের এই কোর্সটায় তারা এই প্র্যাকটিসটা করতে করতে এই জিনিসটায় তারা এক্সপার্টিস ডেভেলপ করে। এবং প্রফেশনে আসার পর অসংখ্যবার এই কাজটা করতে করতে স্পেসের ইউজগুলো, স্পেসের ভলিউমগুলো আর্কিটেক্টরা পারসিভ করতে পারে, যেটা 2D প্ল্যানের মাধ্যমেই তারা 3D জিনিসটাকে ব্যাক অফ দ্য মাইন্ড চিন্তা করতে করতে এটা একটা ডিজাইনে কনভার্ট করে। এখন নর্মালি যেটা হয়, নন টেকনিক্যাল কেউ যখন এরকম প্ল্যান ডিজাইন করে, তারা শুধুমাত্র ওই ফ্লোর প্ল্যানটাকে একভাবে চিন্তা করতে থাকে এবং ওই প্ল্যানগুলোতে দেখা যায় তারা যে রিকোয়ারমেন্টসগুলো আছে, ওই রিকোয়ারমেন্টসগুলোকে কিন্তু তারা ঠিকমতো ইনপুট দিতে পারে না, এবং দেখা যায় এটার ক্লাইমেটিক্যাল বিভিন্ন ইস্যুগুলো থেকে যায়। এখন যেটা হয়, আর্কিটেক্টরা যখন এই ক্লায়েন্টের কাছ থেকে এই রিকোয়ারমেন্টস নেয়, প্রোগ্রাম নেয়, ফাংশন নেয়, ক্লায়েন্ট হলো একটা ব্যক্তি সত্তা, তার কিছু চিন্তাধারা, তার স্পেস পারসেপশন এবং এক একটা মানুষের লাইফস্টাইল এক এক রকম। এবং এইটা নিয়ে যখন সে আর্কিটেক্টের কাছে আসে, আর্কিটেক্টটা আবার আলাদা একটা ব্যক্তি সত্তা, কিন্তু সে টেকনিক্যালি সাউন্ড। এই দুইটার ফিউশনের মাধ্যমে একটা ম্যাজিক ডেভেলপ করে। এবং এই জন্যই দেখবেন যে প্রতিটা বিল্ডিংয়ের প্ল্যান আলাদা হইতে থাকে, প্রতিটা বিল্ডিংয়ের চেহারা আলাদা হইতে থাকে। ওই যে প্রথমে বললাম তিনটা বন্ধু সমমনা, তাদের প্রোগ্রামগুলো ফিক্সড, 3 বেডরুমের 2 ড্রয়িং ডাইনিং দিয়ে 2টা টয়লেট দিয়ে তারা প্ল্যান করবে, ঠিক আছে। কিন্তু 3 জন মানুষ কিন্তু 3টা প্রফেশনাল, 3 জনের লাইফস্টাইল 3 রকম, 3 জনের লিভিং প্যাটার্ন হয়তো 3 রকম। তখন এই জিনিসগুলো যখন আর্কিটেক্টরা অ্যাবজর্ব করে তাদের ডিজাইনটাতে ইনপুট দিতে থাকে, তখন কিন্তু এই ডিজাইনটাতে পার্থক্য তৈরি হইতে থাকে, যার জন্য বিল্ডিংগুলোতেও ডিফারেন্ট লুক আসতে থাকে এবং প্ল্যানগুলোতেও ডিফারেন্ট স্পেসের অ্যারেঞ্জমেন্টগুলো ডিফারেন্ট হয়। অনেক বাসায় দেখবেন অনেক মানুষ একসাথে গ্যাদারিং হয়, প্রচুর বন্ধুবান্ধব আসে। অনেকে আবার আছে যারা খুব মেনটেন করে যে বাসার লোকজন পর্দা করতেছে, তারা চায় না বাইরের লোকজনের সাথে আসুক, আত্মীয় স্বজন ছাড়া বাইরের লোকজনের সাথে ঘরের অন্দরমহলের মানুষের ইন্টারেকশন হয় না। আবার অনেক প্ল্যানগুলোতে দেখা যায় যে অনেকে হাজব্যান্ড ওয়াইফ দুইজনই জব করেন, সেই ক্ষেত্রে তাদের প্ল্যান একরকম হয়। আবার এমন হয় যে অনেক বাসায় একজন মহিলা হাউস ওয়াইফ থাকে, তার বাচ্চা কাচ্চা নিয়ে সে ম্যাক্সিমাম সময় বাসায় থাকে, বাড়ির কর্তা ম্যাক্সিমাম সময় বাইরে থাকে, তার বাড়ির প্ল্যানের রিকোয়ারমেন্টস একরকম হয়। এরকম বিভিন্ন রকম স্পেসের রিকোয়ারমেন্টস বিভিন্ন রকমভাবে বদলাইতে থাকে, যার জন্য আমাদের এই প্রতিটা মানুষের যে আইডিয়া, প্রতিটা মানুষের যে চিন্তা, প্রতিটা মানুষের যে থট, এটা যখন আমরা আমাদের এই এক্সপার্টিস দিয়ে আমরা ফিউশন ঘটাই, তখন এই প্ল্যানগুলোর মধ্যে অটোমেটিক্যালি পার্থক্য তৈরি হয় এবং এই বিল্ডিংগুলোও দেখতে আলাদা আলাদা হয়ে যায়। ব্যক্তিগত বাড়ির ক্ষেত্রে একরকম ব্যাপার হয়। আবার অনেকে বলতে পারেন যে ডেভেলপারদের বাড়ি ডিজাইন করার ক্ষেত্রে আমরা আসলে কি করি। সেই ক্ষেত্রে যেটা হয়, ডেভেলপাররা হয়ে যায় আমাদের ক্লায়েন্ট, কিন্তু সেই ক্ষেত্রে তাদের শুধু প্রোগ্রাম এবং রিকোয়ারমেন্টসগুলো দিয়ে দেয় এবং আর্কিটেক্টরা তার ড্রিম এবং তার কনসেপ্ট ডেভেলপ করে। ওই ক্ষেত্রে ডেভেলপারদের বাড়িগুলো এমনভাবে ডিজাইন করে যেটা ইন জেনারেল সাধারণ মানুষ যাতে তাদের ক্রাইটেরিয়াগুলো, বেসিক যে নিডগুলো সেগুলো যাতে ফুলফিল করতে পারে। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আর্কিটেক্টদের ড্রিমটাই সেখানে প্রাধান্য পায়, কারণ কে এই ফ্ল্যাটগুলো কিনবে এটা কিন্তু প্রথমেই কেউ জানে না। সেই ক্ষেত্রে আর্কিটেক্টরা কমনলি কিছু স্পেস ডিজাইন করে, যেটা তার পূর্ববর্তী স্টুডেন্ট লাইফে সে প্র্যাকটিসের মাধ্যমে শিখেছে যে ইন জেনারেল স্পেসগুলোকে কীভাবে রিচ করা যায়। এই জিনিসের ইমপ্লিমেন্টেশনগুলো এই প্রজেক্টে করে। কিন্তু আপনি যখন নিজের বাড়ি ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে তো আপনার আসলে একটা ফ্লেক্সিবিলিটি আছে, আপনার চিন্তা ভাবনা, আপনার থট, আপনার স্পেসগুলোকে আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন।
আশা করি এই জিনিসটা আপনাদের বোঝাতে পেরেছি। এই জন্য আমরা বরাবরই বলি, যখনই স্থপতির কাছে আপনারা গিয়ে ডিজাইন করবেন, তখনই স্থপতিরাই আপনাকে পারে আপনার স্বপ্নটাকে কিভাবে ডিজাইনে কনভার্ট করে আপনার মতো করে আপনার একটা স্থাপনা তৈরি করে দিতে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।